আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন বেশ পুরনো একটা বই, প্রায় খুলে এসেছে। আমার ছোটবেলার খুব পছন্দের বই। বইটার নাম গল্প ১০১, লেখকের নাম সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের পর বাংলার সবচেয়ে বড় প্রডিজি যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। আমরা সত্যজিৎ রায় বিভিন্ন চলচ্চিত্রের সাথে পরিচিত। ওনার সাহিত্যকর্ম বলতে ফেলুদা, প্রফেসর শঙ্কু এদের সাথে পরিচিত। বাট আজকে আমি সত্যজিৎ রায়কে যে প্রসঙ্গে আপনাদের সামনে আনতে চাই সেটি হলো, অফকোর্স এখন মে মাস, মেয়ের গত ২রা মে এই মহান প্রতিভাধর শিল্পীর জন্মদিবস ছিল। সে প্রসঙ্গে আজকের ভিডিওটি করা। বাট একই সাথে গল্প ১০১-এর যে সত্যজিৎ রায় যে অল্প কিছু ছোট গল্প লিখেছেন, ২টি ছোট উপন্যাসিকা লিখেছেন এবং কিছু অনুবাদ আছে, এর মধ্যে যে সাহিত্যিক দার্শনিক সত্যজিৎ রায়কে আমরা খুঁজে পাই, তাকে নিয়ে আলোচনা করাই আজকের এই ভিডিওর উদ্দেশ্য। সো শুরু করা যাক। শুভেচ্ছা, আমি আবরার, পেশা একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। সত্যজিৎ রায়কে নিয়ে আসলে কথা বলা শুরু করলে কোত্থেকে যে বলবো তার কোনো কুল কিনারা পাওয়া যায় না। উনি এত অসামান্য প্রতিভাধর একজন মানুষ এবং এত অসামান্য সব সৃষ্টি উনি করেছেন, যেখানে উনি হাত দিয়েছেন, একটা বেঞ্চমার্ক সেট করেছেন, যেটা রিচ করা তো অনেক পরের বিষয়। কীভাবে উনি রিচ করলেন সেটাই আনথিঙ্কেবল, রাইট? তো আমরা জানি উনি পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের মধ্যে অন্যতম। ওনার জীবনে একটা পর্যায়ে রেনোর সাথে পরিচয় ঘটে। তার আগে উনি একটা এজেন্সিতে কাজ করতেন, যেখানে উনি চিত্রকর বা গ্রাফিক আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। তো পরবর্তীতে উনি লন্ডনে খুব সম্ভবত একবার দ্য বাইসাইকেল থিফ, ইটালিয়ান চলচ্চিত্র, সেটি দেখেন এবং ওই জায়গা থেকে উনি মূলত ডিসাইড করেন যে উনি ফিল্মে মনোনিবেশ করবেন এবং চলচ্চিত্র বানাবেন। এবং পরবর্তীতে আমরা সবাই জানি যে হি বিকেম প্রবাবলি দ্য বিগেস্ট ফিল্ম মেকার ইন দ্য ওয়ার্ল্ড। তো ফিল্ম বা চলচ্চিত্রের যে বিষয়টা, এটা কিন্তু একটা কোলাবোরেটিভ আর্ট, অর্থাৎ এখানে বিভিন্ন রকম শিল্পের সমন্বয় করছে বা সন্নিবেশ করছে। যেরকম এখানে একজন লেখকের যেরকম ভূমিকা আছে, নৃত্যশিল্পীর ভূমিকা আছে, অভিনয় শিল্পীর ভূমিকা আছে, সঙ্গীত শিল্পীর ভূমিকা আছে, রাইট? চলচ্চিত্র নির্দেশক, ভিজুয়ালাইজার মতো ভূমিকা তো আছেই। তো সত্যজিৎ রায় ইজ ওয়ান অফ দোজ ফিউ পার্সন যিনি তার চলচ্চিত্রে যতগুলো ভূমিকা অবতীর্ণ হওয়া যায় সবগুলোতেই অবতীর্ণ হয়েছেন। ওনার গল্প, ওনার নির্দেশনা, ভিজুয়ালাইজেশন তো ওনার অবশ্যই, এর বাইরে মিউজিকও ওনার। তো এত ভ্যারিয়াস ক্ষেত্রে উনি ওনার প্রতিভার অবদান রেখেছে। আসলে সিলেক্টেড একটাকে নিয়ে বলতে গেলেও একটা বিশাল রচনা লিখে ফেলা যায় বা বিশাল একটা ডকুমেন্টারি শ্যুট করতে হবে। এই ছোটো ইউটিউব ভিডিওতে এই কাজ করা সম্ভব না। সো আমরা সত্যজিতের সাহিত্যকর্ম নিয়ে যদি কথা বলি, আমরা সবাই যারা বইপত্র পড়েছি অবশ্যই ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর সাথে পরিচিত। অসামান্য দুই চরিত্র। বাংলায় যদি সবচেয়ে বিখ্যাত কোনো পরিণত চরিত্র থেকে থাকে সেটি ফেলুদা, এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর ক্ষেত্রে যদি পিক কিছু থেকে থাকে সেটি হচ্ছে প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কুর অসামান্য ক্রিস্প সব স্টোরি লাইন, প্লট নিয়ে উনি কাজ করেছেন। একদম একেবারেই মেদবহুল না গল্পগুলো, ও প্রচণ্ড রকম ক্রিস্প। ডিটেইলিংয়ের ক্ষেত্রে উনি এক্স্যাক্টলি যা যা লাগে টু দ্য পয়েন্ট এক্স্যাক্টলি ওই জিনিসগুলো লিখেছেন এবং গল্পগুলো এত ফাস্ট যায় ওনার। আমরা যারা পরিচিত সত্যজিতের গল্পের স্টোরি টেলিংয়ের সাথে, অ্যাজ আ স্টোরি টেলার উনি খুব ফাস্ট মুভ করে এবং আমরাও কিন্তু পাঠক সেই ফাস্ট মুভের সাথেই নিজেদের কল্পনাকে প্রবাহিত করি। তো ওনার ছোট গল্পের বৈশিষ্ট্য যদি বলি, যে লেখক হিসাবে বা একজন স্টোরি টেলার হিসাবে যে বৈশিষ্ট্যটি উনি ধারণ করেন সেটি হচ্ছে উনি একেবারেই অতি বর্ণনাতে যান না। কিছু লেখকের এই প্রবলেমটা থাকে বা তাদের লেখার কিছু ক্ষেত্রে এই দোষে দুষ্ট থাকে যে তারা কিছু অতি বর্ণনার আশ্রয় নেন, যেগুলো হয়তো ছোট গল্পের ক্ষেত্রে অন্তত কিছু অতিরিক্ত মেধ যোগ করে। অর্থাৎ এই জিনিসটা না হলেও চলতো, আপনার পাঠক হয়তো নিজে কল্পনা শক্তির আশ্রয় নিয়ে জিনিসটা কল্পনা করে নিতে পারতেন। হয়তো প্রোটাগনিস্টের ড্রেস আপ কীরকম, চারপাশে কী ঘটছে, নদীতে পানি বয়ে যাচ্ছে, বাতাস এরকম, এত কিছুর ডিটেলিং না দিলেও চলতো। বাট অনেকে দেন, সেটা হয়তো তাদের গল্পের মাধুর্য। বাট সত্যজিৎ এই জিনিসগুলো করতেন না, বরং তার ঘটনা প্রবাহ, তারপর তার যে প্রোটাগনিস্ট, তার যেই বিভিন্ন বক্তব্য, ডায়লগ ডেলিভারি, এইগুলোর মাধ্যমেই না আমরা প্রোটাগনিস্ট লোকটা ঠিক দেখতে কীরকম পেয়ে যাচ্ছি। সামহাও ন্যারেটিভটা এরকম, প্রোটাগনিস্ট একটা সামান্য কথা বললো বা একটা হেঁটে গেল বা কিছু একটা করলো, আমরা মোটামুটি ভিজুয়ালাইজ করে ফেলতে পারি, ও আচ্ছা আচ্ছা লোকটা দেখতে এরকম, তাহলে বা লোকটা এই তো আমাদের পাশে অমুক থাকে, ওনার মতন কেউ একটা, বা উনি যা সত্যজিৎ মেইন ঘটনায় চলে গেছেন, ঘটনার প্রবাহ দুর্দান্ত গতিতে এগুচ্ছে, কিন্তু
কোথায় এগুচ্ছে, কীভাবে এগুচ্ছে, রাস্তাটা কীরকম, চারপাশে কী ঘটছে, তখন কি দুপুরবেলা, তখন কি বিকালবেলা, লাইটটা কীরকম। লাইটের কথা বলতে আসলো, জানলা দিয়ে প্রচণ্ড রোদ আসছে, ইগনোর করবেন কাইন্ডলি। সো ওনার স্টোরি টেলিংয়ের মাস্টারিটা এই জায়গাতে যে উনি আমাদেরকে কল্পনা করতে শেখান, আমাদেরকে মধ্যে ড্রাইভটা নিয়ে আসেন যে ভাই কল্পনার জায়গাটা তুমি করো, আমি তোমাকে গল্পটা বলে যাচ্ছি, খুব ফাস্ট বলে যাচ্ছি, তুমি আমার সাথে ফাস্ট আগো কল্পনা করতে করতে। সো দিস ক্রিয়েটস আ রোলার কোস্টার রাইড ফর দ্য রিডার। এবং এই টোটাল কম্বিনেশনটার কারণে ইট বিকামস আ ভেরি থ্রিলিং অ্যাডভেঞ্চার। প্রতিটা ছোটো গল্প এক একটা যেন খুব থ্রিলার একটা অ্যাডভেঞ্চারের মতন হয়ে দাঁড়ায় সত্যজিতের। সো এটা গেল যে অ্যাজ আ স্টোরি টেলার তার মুন্সিয়ানার জায়গাটা, যে কোন কারণে তিনি স্বতন্ত্র। তো আরেকটা যে জায়গা আসলে খুব ইম্পর্ট্যান্ট তার সত্যজিতের ছোটো গল্পকে অ্যানালাইজ করতে গেলে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে আপনার রবীন্দ্রনাথের পর, রবীন্দ্রনাথের সেই গল্পগুচ্ছ, যে গল্প সংকলনটা, ছোটো গল্পের সংকলন, এরপরে যদি আরেকটা কোনো বইয়ের কথা বলতে হয় যেটা পাঠকের মনে একটা লং টার্ম ইম্প্যাক্ট রেখে যেতে পারে এবং একই সাথে সেই ইম্প্যাক্টের ফলাফল হিসাবে পাঠকের কল্পনা শক্তি বাড়ে, ভবিষ্যৎ জীবনে একটা বড় ইম্প্যাক্ট থাকে, তার নিজের সৃজনশীলতার ক্ষেত্রে হোক বা একটা জিনিস পারসিভ করার ক্ষেত্রে হোক, বা জাস্ট অ্যাজ এ কনজিউমার সে যখন একটা মুভি এনজয় করতে যাচ্ছে, একটা গল্প এনজয় করতে যাচ্ছে, সে এনজয় করার লেভেলিংয়ের দিক থেকে হোক বা প্রসেসের দিক থেকে হোক, ইট টেকস ইউ টু আ নিউ হাইট, রাইট? সো সত্যজিতের গল্পের মুন্সিয়ানাটা এটাই, এই যে গল্প 101 বইটা, এখানে সত্যজিতের অনেকগুলো ছোটো গল্প আছে, দুটো উপন্যাসিক এবং অনুবাদ কিছু আছে। এই বইটার মুন্সিয়ানাটা এই জায়গাতে যে এটি ক্লাসিক যে ছোটো গল্পগুলো, যেটি মূলত আমাদেরকে বিভিন্ন জীবনবোধের সাথে পরিচয় করায়। আমি অসম্ভব শ্রদ্ধাশীলতার সাথেই বলছি, আমি নিজে একজন লেখক, সো অফকোর্স আমি রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ, তারাশঙ্কর, মানিক, এদের সবার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল। বাট ওনাদের ছোটো গল্পের মধ্যে না আপনি একটা প্যাটার্ন লক্ষ্য করেন। প্যাটার্নটা কীরকম, যে এই গল্পগুলো আমাদের খুব চেনা জীবনকে কেন্দ্র করে চলতে থাকে, প্রান্তিক মানুষের জীবনকে নিয়ে আসে ওনারা কখনো, এবং জীবনের সম্পর্কে টানাপোড়েন, অর্থনৈতিক টানাপোড়েন এবং বিভিন্ন রকম দর্শন, জীবনকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি, এবং লাস্টে গিয়ে যে গভীর জীবন বোধ উৎসারিত হয় প্রোটাগনিস্টের মাধ্যমে, এই জার্নিটার মধ্যে দিয়ে ওনারা আমাদেরকে নিয়েছেন বা নিয়ে যান। সত্যজিৎ কমপ্লিটলি একটা ডিফারেন্ট রুটে হাঁটলেন, এবং আই থিঙ্ক ইটস সেফ টু সে দ্যাট দিস বুক, দিস স্টোরিজ আর অলরেডি আ ক্লাসিক, কারণ 70-80 বছর পুরনো গল্প আই থিঙ্ক এখানে আছে। সো উনি এই চেনা জানা জীবনের পথে হাঁটলেন না, উনি হাঁটলেন কোন রাস্তায় যে প্রেক্ষাপটটা আপনার চেনা, যেই জায়গায় প্রোটাগনিস্ট বসে আছে এই জায়গাটা আপনার চেনা, প্রোটাগনিস্টের যে বর্ণনা, প্রোটাগনিস্টের আজকে সে মাইনে পেয়েছে, আজকে সে একটু পর বাসে উঠবে, বাসের জন্য ওয়েট করছে, কিন্তু এইটুকু পর্যন্ত আমাদের চেনা, রাইট? এরপর যা ঘটে উনি একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গায় আমাদের নিয়ে যান। প্রোটাগনিস্টের সাথে একজন ব্যক্তির পরিচয় হয় যিনি একজন টাইম ট্রাভেলার। প্রোটাগনিস্টকে উনি কী দেখান? একটা টেরোডাক্টিলের ডিম দেখান, রাইট? প্রোটাগনিস্ট, এই যে চেনা জানা যে প্রোটাগনিস্ট, তার বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি এই ভদ্রলোকটা হয়তো আমি, বা হয়তো আমার কোনো বন্ধু বা কোনো চেনা একজন ভদ্রলোক, একই রকম দেখতে, একই রকম ফিল হচ্ছে। বাট গল্পটা যখন শুরু হয় তখন ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পূর্ণ একটা ডিফারেন্ট জগতের কল্পনাকে উনি যেভাবে ব্লেন্ড ইন করতে পারেন, এই যে ফ্যান্টাসি, যে মিশেলটা, এটাই সত্যজিৎ এই জায়গাতে আসলে অনন্য। এবং আমরা অসামান্য সব প্লটের গল্প তার মধ্যে থেকে পাই, টেরোডাক্টিলের ডিম, সেপ্টোপাসের খিদে, খগম গল্পে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি কীভাবে ওভারনাইট একটা সরীসৃপে ট্রান্সফর্ম হয়। মানে আমরা শিওর, এটা আপনারা তো আমাকে ইউটিউবে একটা ভিডিওতে দেখছেন, হোয়েন আই এম টেলিং ইউ দিস, আমি গল্পগুলো অনেকদিন পড়িনি, রিসেন্টলি আবার বইটা বের করলাম। তো যখন পড়েছিলাম মানে আই এম স্টিল গেটিং গুজবাম্পস, মানে এত বিউটিফুল বর্ণনা, মানে বর্ণনাটা না খুব রিয়াল, যে এই লোকগুলো মেবি আমি আর আমার বন্ধুই গিয়েছিলাম কোনো একটা মফস্বলে, ওইখানে একজন এরকম সাধুর সাথে আমাদের দেখা হয় যার কাছে আমি আজকে ওভারনাইট সরীসৃপে পরিণত হচ্ছি। সো মানে ন্যারেটিভটা এত বেশি রিয়াল, মানে এত বেশি ন্যাচারাল মনে হয়েছে আমরাই, কিন্তু ঘটনাটা না একটা টোটাল ফ্যান্টাসি, একটা মিস্ট্রি। মানে এটা বাস্তব জীবনে ঘটা সম্ভব না আমরা জানি, কিন্তু দ্যাটস দ্য, মানে ওইটাই মজা আসলে এই গল্পটার।
সো খগম গেল, কুটুম আর কাটাম, কী যেন দুটা পুতুলের মতো থাকে যারা রাত্রেবেলা মুভ টুফ করে, মানে খুবই ইন্টারেস্টিং স্টোরি। তারপরে আরেকটা ছিল বঙ্কুবাবুর বন্ধু। বঙ্কুবাবুর বন্ধু নিয়ে তো বোধহয় অঞ্জনা একটা গানই আছে, ওই যে হরিপদ একজন সাদামাটা ছোটোখাটো লোক, ওই গানটা। সো বঙ্কুবাবু একজন মধ্যবয়স্ক লোক, তার সাথে একদিন এক এলিয়েনে দেখা হয়ে যায়। সো একটা মধ্যবয়স্ক লোক, তার জীবনে টানাপোড়েন আছে, তার জীবনটা নর্মালি প্রবাহহীন বা উত্তেজনাহীনভাবে কেটে যাচ্ছিল, কিন্তু তার জীবনে কি হলো, একটা এলিয়েন এনকাউন্টার হলো, একটা এলিয়েনের সাথে তার দেখা হলো, রাইট? সো এই যে ইউনিক সব প্লট, কখনো সামওয়ান ইজ ট্রান্সফর্মিং ইন্টু আ রেপটাইল, কখনো একটা এলিয়েন এনকাউন্টার ঘটছে, কখনো টেরোডাক্টিলের ডিমের সাথে পরিচয় হচ্ছে। আবার বৃহৎচঞ্চ একটা গল্প ছিল যে প্রাচীন যে অতিকায় ডোডো পাখি ছিল, এই ডোডো পাখিকে নিয়ে, তারপর সেপ্টোপাসের খিদে, ময়ূরকণ্ঠী জেলি, মানে অদ্ভুত সব ফ্যান্টাসি। কিন্তু ফ্যান্টাসিগুলো আবর্তিত হচ্ছে আমাদের যেই প্রাত্যহিক জীবন, বর্তমান জীবন, এগুলোকে কেন্দ্র করে। চেনা চরিত্রগুলো খুব চেনা জানা। সো একেবারেই ফ্যান্টাসিগুলোকে কোনো মানে অতিরঞ্জিত বা সম্পূর্ণ কল্পনা বলে মনে হয় না, বরং মনে হয় যে ঘটতে তো পারে এরকম কিছু জীবনে। সো এই যে এই একটা অসামান্য ব্যাপার, এবং একই সাথে দেখেন জীবনবোধের কথা যেহেতু বললাম যে ক্লাসিক সাহিত্যিকদের মধ্যে আমরা জীবনবোধে তুলে আনার একটা প্রক্রিয়া দেখতে পাই, সেটাও কিন্তু আছে। পটলবাবু ফিল্ম স্টার, সেখানে পটলবাবু যিনি একজন অ্যাসপায়ারিং আর্টিস্ট, একজন অ্যাসপায়ারিং অ্যাক্টর, যিনি কখনো ব্রেক থ্রুটা পাচ্ছিলেন না জীবনে। সো ফাইনালি একটা ফিল্মে তার চান্স হয়, যেখানে একটা ধাক্কা লাগবে নায়কের সাথে, এবং খুব সাটলভাবে বলবে এই যে এইটুকুই তার রোল। কিন্তু রোলটা করার পরে ওনার যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টটা, এই যে একটা গভীর জীবনবোধের সাথে আমাদের পরিচয় ঘটে, সেটাও কিন্তু একটা আলাদা ধরনের সাহিত্য। আবার ধরেন ক্লাস ফ্রেন্ড, জীবন যুদ্ধে পরাজিত এক ক্লাস ফ্রেন্ড অনেক বছর পর পুরনো বন্ধুর সাথে দেখা করতে আসে কিছু অর্থ সাহায্যের প্রত্যাশায়, এবং পুরনো বন্ধু সন্ধিহান হয় যে চেহারায় এত পরিবর্তন, এত ভাঙাচোরা চেহারায় কি আমার সেই ক্লাস ফ্রেন্ড? তো ফাইনালি সন্দেহের অবসান ঘটে যখন ক্লাস ফ্রেন্ড একদিন অসুস্থ থাকে, এবং তার জায়গায় তার পুত্র, তার সেই 12-13 বছর ছেলেটি যখন টাকাটি নিতে আসে, সেই ছেলেটির মধ্যে আমাদের সেই বন্ধুটি তার সেই ফেলে আসা ক্লাস ফ্রেন্ডকে নতুনভাবে আবিষ্কার করে, কারণ অবিকল বাবার চেহারা পেয়েছে। তো এই যে খুব সফট ইমোশনাল একটা স্টোরি, সো এই ধরনের গল্পও কিন্তু আছে। বাট আমি মুন্সিয়ানার যে জায়গাটা বলছি বা ডিফারেন্সের যে জায়গাটা বলছি, সেটি হচ্ছে সত্যজিতের এই ফ্যান্টাসি, বাস্তব জীবনের সাথে এই ফ্যান্টাসি মিশেল। এবং আমি অ্যাজ আ লেখক, আমি মনে করি যে আমার যে 5টি বই আছে, একটি কাব্যগ্রন্থ এবং বাকি 4টি উপন্যাস, এই উপন্যাসগুলো সবই ফ্যান্টাসি। এবং আমি যখন আজকে টাইটানো রহস্য লিখছি, আমি যখন আজকে বিলায়াল লিখছি হরর উপন্যাস, বা টুকুন্তিদিন কাফকিন লিখছি একটা বাচ্চাদের একটা এলিয়েন এনকাউন্টার নিয়ে একটা উপন্যাস, সো সামহাও আমার মনে হয় সত্যজিতের এই বঙ্কুবাবুর বন্ধু, এই খগম, বৃহৎচঞ্চু, সেপ্টোপাসের খিদে, এগুলোর কোনো না কোনো প্রভাব আমার মধ্যে ছিল। আমি এই ব্যাপারে সার্টেন, কারণ ওই বয়সটাতে যখন আমি সত্যজিতের এই গল্পগুলো ফার্স্ট এনকাউন্টার করি, এবং সত্যজিৎ যখন আমাকে এই জার্নিটার মধ্যে নিয়ে যায়, আমি আমার কল্পনা দিয়ে দেখতে পাচ্ছি টেরোডাক্টিলের ডিম, টেরোডাক্টিলদের ওই ডাইনোসরদের যুগের যে পৃথিবীর, ওটা আমি দেখতে পাচ্ছি প্রাচীন ডোডো পাখিকে, আমি দেখতে পাচ্ছি একটা এলিয়েন এনকাউন্টার হলে কেমন হয়। এই যে আমার কল্পনা শক্তি বাড়লো, বিকশিত হলো, এটি কিন্তু পরবর্তী জীবনে আমাকে, যখন আমি একটা আর্ট কনজিউম করছি, আমি যখন লর্ড অফ দ্য রিংস পড়ছি, হ্যারি পটার পড়ছি বা দেখছি ফিল্মে, তখন ওই আর্ট নতুন যেই গল্পগুলোর সাথে আমার পরিচয় ঘটলো, তাকে পারসিভ করার ক্ষেত্রে ওই বিকশিত কল্পনা শক্তিটা যেরকম ভূমিকা রেখেছে, তেমনি অ্যাট দ্য সেম টাইম আমি যেভাবে উপভোগ করেছি এই গল্পগুলোকে, এটির পেছনে আমি মনে করি যে সত্যজিতের এই ফ্যান্টাসি গল্পগুলো একটা বড় ভূমিকা আছে। এবং অফকোর্স আমি নিজে যখন লেখালেখি করেছি, সেক্ষেত্রে ভূমিকা তো আছেই। সো এখন মে মাস, 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল। তো সেই জন্মদিনকে স্মরণ করে বেসিক্যালি ভিডিওটা বানানো, এবং এই বইটাকে বিশেষ করে তুলে ধরা আপনাদের সামনে। এবং আমি বলবো, যারা আপনারা এই বইটি পড়েননি, প্লিজ পড়েন, এবং ছোট ভাই বোন, আত্মীয় স্বজন যাকে গিফট দিতে চান, এই বইটা গিফট দেন। আই থিঙ্ক দিস ইজ ওয়ান বুক, এটা জাস্ট কী বলবো, মানে খালি গিফটের পারপাসে সার্ভ করবেন না, বরং যাকে গিফট করছেন উনি নিজে পড়ে প্রচণ্ড মজা পাবে, এবং একটা লাইফ লং ইম্প্যাক্ট তৈরি হয়ে যায় আর কি। মানে কল্পনা শক্তি বাড়ানো, এবং কল্পনার একটা জগৎ উপভোগ করা, এবং রিয়ালিটি নিয়ে যখন আমরা টায়ার্ড হয়েছি, সেই কল্পনা জগতে আশ্রয় যখন আমরা খুঁজি, তখন কিন্তু আসলে এই বঙ্কুবাবুর বন্ধুর সাথে আমাদের পরিচয় ঘটে, আমাদের এই টেরোডাক্টিল ডিমের সাথে পরিচয় ঘটে। আই বিলিভ যে বইটার সবার জীবনে একটা বড় ইম্প্যাক্ট রাখার মতো বই। অ্যান্ড
আই হোপ যারা আপনারা এটা পড়েন নাই সত্যজিৎকে নতুনভাবে চিনবেন এই বইটা পড়লে। সো ভিডিও আজকে এখানে শেষ করছি। জন্মদিবসে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা। মহারাজ তোমারে সেলাম। থ্যাংক ইউ।